পাখি তার বাবার বাড়ির উঠোনে বকুল ফুল গাছের নিচে বসে আছে। পান্না মিয়া অসুস্থ ঠিকই, কিন্তু রায়ান একটু বাড়িয়েই বলেছে। এই অসুস্থতা তো পাখি দেখেই গিয়েছে, এর জন্য এত তাড়াহুড়া করে পাঠানোর কিছুই ছিল না। পুরো উঠোনে বিছিয়ে আছে শুকনা বকুল ফুল। শীতের মৌসুমে বকুল ফুল খুব সুন্দর করে ফুটে এবং পুরো বাড়ি সেই ফুলের ঘ্রাণে মই মই করে। পাখির দাদির শরীরটা বেশি ভালো না, তবে প্রান্তও আজকাল তেমন বাড়ি ফিরে না। 2-3 দিন হয়ে গেল পাখি বাবার বাড়ি এসেছে। দাদির শরীরটা তেমন ভালো না, হয়তো বা বেশি দিন বাঁচবে না। তারপরও পাখি কি খাবে না খাবে সে নিয়ে বেশ ব্যস্ত। কিছুক্ষণ আগে ঘর থেকে দা নিয়ে বের হয়েছে। পাখিদের কুমড়া ক্ষেত আছে, যেটা কিনা আগে পান্না মিয়া করতো, কিন্তু তারপরে আর তেমন বেশি কুমড়া ফলন হয়নি। তবে এই জমি খালি রাখিনি পাখির দাদি, একটু একটু যা পারে শাক পাতালতা লাগিয়ে তা দিয়েই সংসার চালায়। বাকিটুকু প্রান্ত দেখে নেয়। তবে পান্না মিয়ার এখন আর কোনো কিছু করার সাধ্যি নেই। তার পা কেটে যাওয়ার পর থেকে সে বিছানায় পড়া। ছেলের সেবা যত্ন পাখির দাদি নিজেই করে। এতদিন পাখি যাও একটু একটু করতো, তবে এই অনাকাঙ্ক্ষিত বিয়েতে সব উলটপালট হয়ে গেল। এখন সব কিছুর দায়িত্ব শুধুমাত্র পাখির দাদির উপর। উঠোনে বসে আনমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল পাখি। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে প্রান্ত বাড়ির ভিতরে ঢুকলো। হাতে কোনো একটা ব্যাগ ছিল। ব্যাগ বললে ভুল হবে, কোনো একটা বস্তার পোটলা ছিল, খুব নিখুঁতভাবে মরিয়ে বাঁধা। প্রান্ত খেয়াল করেনি যে পাখি উঠোনেই বসা ছিল। পাখিদের বাড়িতে আর সব গ্রামের বাড়ির মতোই 3 কোণায় 3টা ঘর। একটা ঘরে বাবা একা থাকেন, আরেকটা ঘরে দাদি পাখিকে নিয়ে থাকতেন, আরেকটা ঘর কেবল প্রান্ত থাকে, যেটা সব সময় তালা দেওয়া থাকে। একমাত্র প্রান্ত বাড়িতে এলেই সেই তালা খোলা হয়। ঘরে ঢোকার সময় পাখি ডাক দিয়ে উঠল, ভাই। হঠাৎ করে প্রান্তর পা থেমে যায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে পাখিকে দেখে পাখি উঠে দাঁড়াচ্ছে। হয়তো প্রান্তর সামনে আসবে, কিন্তু প্রান্ত সেই সময় না দিয়ে হুট করে ঘরে গিয়ে পাখির মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয়। পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাই এমন কাজ কেন করলো? কি রে বু, তুই খাড়াই রইছিস কেন? পাখি পিছনে তাকিয়ে দেখে তার বৃদ্ধ দাদি হাতে কতগুলো কুমড়ো শাক আর এক হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে। বেশি ভুক লাগছে? একটুখানি সময় দে বোন, তুই আইসুস পর থেক্কা তোরে ভালো মন্দ খাওয়াইতে পারতাসি না। তুই ঘরে গিয়া তোর বাপের কাছে বয়, আমি রান্ধনটা শেষ কইরা তোরে ডাক দিতাছি। এই বলেই হুকুর হুকুর কাশি শুরু করে দিল। বয়স্ক মহিলা, তার উপর লেগেছে ঠান্ডা। এমনিতেই শরীর বেশি একটা ভালো থাকে না। পাখি প্রান্তর কথা ভুলে গিয়ে দৌড়ে দাদির কাছে এসে দাদির পিঠ ডলে দেয় এবং মাথাটায় হাতিয়ে দেয়। বুবু তুমি যায়া বসো, আমি রান্ধন রাঁধতাছি। আরে না বোন, তুই আইসুস কয়টা দিনের লেগা, এই কয়টা দিন তোর কিচ্ছু করণ লাগবো না। আর আমি হইলাম বয়স্ক মানুষ, অসুখ বিসুখ লাইগাই থাকে, তা এমন বড় কিছু না। আচ্ছা আয়, 2 বোন মিললেই রান্ধি। তুই বইয়া থাকবি, তোর হোর বাড়ির কাহিনী কবি, আর আমি বইয়া বইয়া রান্ধুম, ঠিক আছে? এইদিকে মঞ্জিল বাড়ির রান্নাঘরে গোলাপজান বসে আছে আর মান্নাত একটার পর একটা খাবার রান্না করে করে বাটিতে তুলে তুলে গোলাপজানকে খাওয়াচ্ছে। একটু একটু করে খাবার দিচ্ছে আর জিজ্ঞাসা করছে কেমন হয়েছে। গোলাপজান শুধু মাথা নাড়িয়ে হা এভাবেই উত্তর দিয়ে যাচ্ছে। সব শেষে গরুর মাংস রান্না করলো। গরুর মাংসটাও ওই খাবারগুলোর মতোই বাটিতে তুলে গোলাপজানকে খাইয়েছে। কিন্তু গরুর মাংস খাওয়ার পর গোলাপজান চুপ হয়ে গেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নাক ঠোঁট চোখ সব লাল হয়ে গেছে। মান্নাত খেয়াল করে দেখলো ঝালে গোলাপজানের অবস্থা খারাপ হয়ে গেছে। শাড়ির আঁচল চেপে ধরে নিজের মুখের ঝাল সামলানোর চেষ্টা করছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না যে মাংসে ঝাল বেশি পড়েছে। মান্নাত জলদি করে পায়েসের জন্য রাখা সেই দুধ বাটিতে এনে গোলাপজানকে খেতে বলে, এ নাও, এটা খাও। আমি পানি খাবো। পানি না, এটা খাও, এটা খেলে ঝাল কমে যাবে। গোলাপজান মান্নাতের কথা মতো বাটি থেকে দুধ নিয়ে এক চুমুকে সবগুলো দুধ শেষ করলো। ঝাল কমেছে? জি, আসলে পানির পরিবর্তে যদি ঝাল লাগলে দুধ খাওয়া হয় তাহলে সেটা দ্রুত কাজ করে। পানি খেলে কিছুক্ষণ তোমার মুখ জ্বালা পোড়া করবে, কিন্তু ঠান্ডা দুধ সেটা তোমার মুখ জ্বালা পোড়া থেকে রেহাই দিবে। তারপর মান্নাত হাঁটু গেড়ে গোলাপজানের পায়ের সামনে বসলো এবং গোলাপজানের হাত দুটো নিয়ে গোলাপজানের হাঁটুর উপর রেখে তারপর বলতে শুরু করলো, গোলাপ, তোমাকে অনেক শক্ত হতে হবে, অনেক। এই সামান্য ঝালে যদি তুমি কান্না করো, চোখের পানি অপচয় করো, তবে সামনের ঝড়গুলো তুমি কিভাবে সামলাবে? আমি চাই আমার গোলাপ পৃথিবীর সবচেয়ে শক্ত এবং ধৈর্যশীল নারী হোক, যাকে কোনো ঝড় বাতাস কখনো নাড়াতে পারবে না। ঠিক ওই সময় মেহেরবান রান্নাঘরের দরজা ধাক্কাচ্ছে। দোলা, এই দোলা, রান্নাঘরের দরজা লাগিয়েছিস কেন? খোল। কেউ কখনো রান্নাঘরের দরজা লাগায়? খোল বলছি। দোলা জানালা দিয়ে টপকে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে। মান্নাত ভাইজান, আপনি জলদি এখান দিয়ে যান গা, নাইলে আম্মাই যদি দেখে যে আপনি রান্তাছেন তাইলে
তাহলে ভাবিজানের কথা শোনাইবো। গোলাপজান শুধু অবাক চোখে দোলা আর মান্নাতের কাহিনী দেখছে। একবার মান্নাত ঢুকলো এই জানালা দিয়ে, আবার এখন কোথা থেকে না কোথায় যেন দোলা ঢুকে পড়লো। আচ্ছা, ও কি এই জানালা দিয়ে গিয়েছিল? গোলাপজানের খেয়াল নেই, কারণ গোলাপজান যখন মান্নাতের সঙ্গে কথা বলছিল তখন হঠাৎ করেই দোলা গায়েব হয়ে গিয়েছিল। দেখুক তো কি, আমি কি কাউকে ভয় পাই নাকি? আমার বউকে দিয়ে রান্না করাচ্ছে, এত বড় সাহস, তাও আমি কিচ্ছু বলছি না। আমার বউকে এই বাড়িতে রান্না করতে আসছে নাকি? ভাইজান, আপনার দুইটা পায়ে ধরি, আপনি এখান থেকে যান। বাড়ি ভর্তি মানুষ, বড় সাহেব বাজার থেকে কতগুলা মানুষ আনছে। আম্মাই কইলো হ্যাগরে নাকি ভাবির হাতের খাওন দিয়ে আপ্যায়ন করব। আর আপনি আমার বাইর করে দিছেন দেখা, আমি এতক্ষণ আপনার পুরান ঘরে আসিলাম। এখন আপনি যান। এখন যদি আম্মাই দেখা ফেলায় তাইলে ভাবিরে কথা শোনাইব। গোলাপজান মোড়া থেকে উঠে দাঁড়ায়, টুকটুক করে হেঁটে মান্নাতের সামনে আসে এবং মাথা উঁচু করে মান্নাতের দিকে তাকায়। মান্নাত গোলাপজানের থেকে অনেক লম্বা, যার জন্য গোলাপজানের উঁচু হয়ে তাকাতে হয় মান্নাতের দিকে। তার উপর সুবিশাল দেহ, কারো সামনে দাঁড়ালে পিছনে তাকানোর জন্য ঝুঁকে পিছন ফিরতে হবে। সামনাসামনি থেকে ওই দিকে তাকানো যাবে না, কারণ মান্নাতের বুক পিঠও চওড়া, বলিষ্ঠবান পুরুষ যাকে বলে। আচ্ছা, এই রান্নাগুলোর কথা যদি আম্মা জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো? ঠিকই তো। কি বলবে গোলাপ? বলবো আপনি রান্না করেছেন। তোমার মাথায় আসলেও গোবর ভরা। আমি রান্না করলে তো আমি পাকের ঘরে থাকতামই। যেহেতু তুমি আছো, তার মানে তুমি রান্না করেছো। কিন্তু আমি মিথ্যা বলি না। আমার জন্য বলবে, শুধুমাত্র আমার জন্যই মিথ্যে বলবে, এছাড়া আর কারোর জন্য বলতে হবে না। এটা তো আপনার জন্য হলো না, আমার জন্যই হবে। এখন আমি আসি, থাকো। না না, এই যে শুনুন। কথা শোনার আগেই মান্নাত এক লাপে জানালা দিয়ে ও পাশে চলে যায়, মুহূর্তেই গায়েব হয়ে যায়। দোলা দৌড়ে যেয়ে রান্নাঘরের দরজা খুলে দেয়। মেহেরবান সামনে দাঁড়ানো, আর পিছনে তার 3 ভাইয়ের বউ। কি ব্যাপার, রান্নাঘরের দরজা বন্ধ করে রেখেছিলি কেন? দেখি রান্না হয়েছে। দোলাকে হাত দিয়ে সরিয়ে মেহেরবান রান্নাঘরে প্রবেশ করে, আর পিছনের 3 গিন্নি পারে না দোলাকে ধাক্কা দিয়েই রান্নাঘরে ঢুকে। একজন তো এমন ধাক্কা দিল তার শরীর দিয়ে দোলা যে দরজার সাথে বাড়ি খেলো। এত তাড়াতাড়ি সব রান্না শেষ? দোলা এক হাত দিয়ে আরেক হাত ডলতে ডলতে, মানে আরেক বাহু ডলতে ডলতে চোখ মুখ কুচকে মেহেরবানের সামনে আসলো। হ আম্মা, সব রান্ধন শেষ। গোলাপজানের দিকে তাকিয়ে মেহেরবান প্রশ্ন করে, কি কি রান্না করেছো? গোলাপ কিছু বলার আগেই দোলা বলে উঠে, আম্মা আপনি যা যা কইছেন সবই রাঁধছে ভাবি। গরুর মাংস, কই মাছ ভুনা, লাউ চিংড়ি, গুড়ের পায়েস, সব কিছুই রান্ধন শেষ। গোলাপ আর কোনো কথা বলতে পারলো না। তার আগে দোলা সব উত্তর দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, এই সবগুলো খাবার নিয়ে বৈঠকখানায় যা। বড় সাহেব আর মেহমান ওখানে বসে অপেক্ষা করছে। যা যা রান্না করেছে বৌমা সব নিয়ে যা। আর তুমি উপরে যেয়ে শাড়িটা বদলে নাও। হঠাৎ করেই পরিবিবি বলে উঠল, বুবু একটা জিনিস খেয়াল করছেন? কি? মান্নাতের বউ রানলো ঠিকই, কিন্তু যেমনকার শাড়ি এমনই আছে। একটু হলুদের গুঁড়াও বললো না, একটু মরিচের গুঁড়াও বললো না। আবার দেখি, বউ হাত দেখাও তো। গোলাপ 2 হাত সামনে ধরে, দেখেন হাত দুইটা কেমন পরিষ্কার। বউ তুমি কি জাদু জানো নাকি? হাত পা এমন পরিষ্কার কেমনে? গোলাপ মুখ খুলবে কিছু বলার আগেই দোলা হঠাৎ বলে ওঠে, কারণ আমগো ভাবিজান সুন্দর, আর আপনার মতো কালা না। এর লেগে ভাবিজানের হাত পাও কালা হয়নি। গোলাপ ভাবি আপনি জানতো উপরে, আপনি যা শাড়িটা বদলায় আহেন, নাইলে আবার ভাইজান দেখা যাইব চেইতা যাইব। যান, আপনি যা শাড়ি বদলান। এক প্রকার দোলা গোলাপকে টেনে হিচড়ে উপরে নিয়ে যায়। গোলাপ কিছু বলতে নিয়েও বলতে পারে না। কামরায় ফিরে দেখে পালঙ্কের উপর মেরুন রঙের এক শাড়ি রাখা। শাড়িটা খুব সুন্দর, সোনালি রঙের পুঁতির কাজ করা। গোলাপজান পালঙ্কের সামনে যেয়ে শাড়িটা হাতে নেয়। শাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, কত নিখুঁত করে কাজ করা শাড়িটার মধ্যে, অনেক সুন্দর। আচ্ছা, এই শাড়িটা কার? যেহেতু গোলাপের পালঙ্কে, নিশ্চয়ই গোলাপেরই হবে। না না, অন্য কেউ তো রাখতে পারে। এই ভেবে গোলাপজান শাড়িটা আবার যে জায়গায় ছিল সেই জায়গায় রাখতে নেয়। তখনই একটা সুপরিচিত কণ্ঠ ভেসে আসে কানে, এটা তোমার, পরে নাও। গোলাপ পিছন ফিরে তাকায়, দেখে মান্নাত দাঁড়িয়ে আছে। পরে নাও শাড়িটা, তোমাকে নিয়ে আজ শহরে যাব। গোলাপজান চমকে মান্নাতের দিকে তাকায়। শহরে? আজ তুমি আমার সাথে যাবে। বেশি দিন না, 1 সপ্তাহের জন্য যাব, আবার আমরা ফিরে আসব। আম্মা জানে? আম্মাকে জানানোর প্রয়োজন নেই, বাবাকে বলেছি। কিন্তু আম্মাকেও তো জানাতে হবে, সেটা আমি দেখে দিব। তুমি তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, শাড়ি টাড়ি নেওয়ার প্রয়োজন নেই, কারণ ওখানে তোমার জন্য আমি আগেরবার শাড়ি কিনে রেখে এসেছি। তুমি শুধু এই শাড়িটা পরে নাও, আসরের পর আমরা বের হব। গোলাপ মাথা নেড়ে সায় দেয়। সে কখনো শহরে যায়নি, এই প্রথম তার শহর যাত্রা। সে আসলে বুঝতে পারছে মান্নাত চায় গোলাপজান যেন স্বাভাবিক হয়,
তার মা বাবার মৃত্যুটাকে যেন একটু হলেও ভুলতে পারে। তাই হয়তো গোলাপকে নিয়ে শহরে যাওয়ার চিন্তা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের 21তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মনের মন্তব্য জানাবেন। আচ্ছা, এবার বলি, অনেকেই বলছেন বা অনেকেই আমাকে ট্রোল করার জন্য আমার গল্পটা কপি করছেন। এই গল্পের আসল কাহিনী এখনো শুরুই হয়নি, আগে পুরাটা শেষ করতে দেন, তারপর না হয় বললেন কোনো গল্পের কপি আছে কিনা বা কোনো গল্পের মিল আছে কিনা। আর এক একজন এক এক রকম করে গল্প বলে বা লিখে, কারোটার সাথে কারোটার মিল থাকে না। কারণ গল্প, উপন্যাস এগুলো এক এক লেখক লেখিকারা মন থেকে লিখে, তাদের মনে যা আসে তা দিয়েই লিখে দেয়, অনেক ব্রেন খাটিয়ে তারপর এক একটা বাক্য লেখা হয়। এটাকে কপি বলে চালিয়ে দিও না। আরেকটা বিষয় আমার ফলোয়ার্সদের কাছে, এই গোলাপজানের ফলোয়ার্সদের কাছে, তোমরা তো প্রথম থেকে উপন্যাসটা শুনছো, তোমাদের কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে এটা কোনোভাবে কপি হতে পারে? আমি তো এখনো লিখলামই না, শেষই করলাম না, না শেষ হওয়া পর্যন্ত কিভাবে বললো ওই মেয়েটা?